আজকের একটি বিশেষ পাঠচক্র, এটি লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়াতে স্বামীজি 9ই ফেব্রুয়ারি 1897 পাশ্চাত্য বিজয়ের পর যখন ভারতবর্ষে প্রত্যাবর্তন করেন, তখন মাদ্রাজে তিনি ঘোষিতভাবে 4টি মূল বক্তব্য রাখেন। তার মধ্যে এটি প্রথম। আমরা যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়ি, তখন আমাদের পূজনীয় সত্যদা স্বামী সুপর্ণানন্দজি বলতেন যে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, এই গোটা বইয়ের মধ্যে কেউ যদি বলে যে আমি একটি বক্তৃতা পড়ব স্বামীজির, যার মধ্যে দিয়ে স্বামীজির আদর্শ বা স্বামীজির কাজ সম্বন্ধে আমি জ্ঞান লাভ করব, তা আমি সবসময় বলি এই বক্তৃতাটি। এইটি নানা দিক থেকে স্বামীজির একটি অনবদ্য বিশেষ বক্তৃতা রূপে অবস্থান করছে। মাই প্ল্যান অফ ক্যাম্পেইন বা আমার যুদ্ধনীতি। এখানে ভারত প্রত্যাবর্তনের পরে স্বামীজি ভারতের পবিত্র মাটি স্পর্শ করেই যুদ্ধ ঘোষণা করছেন। ওই জন্যই মাই প্ল্যান অফ ক্যাম্পেইন, যেটার বাংলা করা হয়েছে আমার সমর নীতি বা আমার যুদ্ধনীতি। এই বক্তৃতাটি তিনি যেদিন দেন, এই 9ই ফেব্রুয়ারি, তার ঠিক আগের দিন, এবং সেই দিনও সকাল থেকে স্বামীজি খুব উত্তেজিত ছিলেন। তিনি বারবারই বলছিলেন যে আজ আমি সব খোলাখুলি বলবো, আমার ভেতরে যা কিছু আছে সব বলবো, এবং এভরিথিং উইল বি এক্সপোজড, সমস্ত কিছুকে আমি এক্সপোজ করব। স্বামীজির একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনি মাদ্রাজে অভ্যর্থনা কমিটির একজন বিশিষ্ট ব্যক্তিত্বও ছিলেন। তিনি মাদ্রাজের একজন নামকরা বিচারপতি। তিনি স্বামীজিকে বিরত করার চেষ্টা করেন। তিনি বলেন যে আপনি এতটা উত্তেজিত হবেন না, এবং এতটা খোলাখুলি বক্তব্য মাদ্রাজের বুকে না রাখাটাই ভালো, কারণ এতে এই মুহূর্তে বহু প্রভাবশালী সংগঠন বা ব্যক্তির আঁতে ঘা লাগতে পারে, এবং আখেরে আপনার প্রচুর শত্রু তৈরি হবে। আপনি শুধু শুধু নিজের প্রভূত বিপদ ডেকে আনবেন। তিনি স্বামীজিকে বিরত করার চেষ্টা করেন, কিন্তু স্বামীজি বিরত হননি। তিনি মোটামুটি সেই বন্ধু বিচারপতির উপদেশকে অগ্রাহ্য করেই শেষ পর্যন্ত যা বলবো মনে করেছিলেন সেগুলি তিনি বলে দেন। সেই দিন একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কা করে ওই বিচারপতি ওই বক্তব্যে অনুপস্থিত থাকেন। বক্তৃতার মধ্যে সেই অংশটি আছেও। স্বামীজি বলছেন যে একজন মাত্র এখানে অনুপস্থিত। এই বক্তৃতার প্রথমের দিকে আমরা দেখব যে তিনি যুদ্ধ ঘোষণা করছেন। সেই যুদ্ধের মধ্যে কোনো ধ্বংসাত্মক বিষয় নেই, কোনো আক্রমণাত্মক বিষয় নেই, অন্য কোনো সংগঠন বা ব্যক্তিকে ধ্বংসের কথা বলা নেই। তিনি যে যুদ্ধ ঘোষণা করছেন তা হচ্ছে অশুভের বিরুদ্ধে যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ। যে যুদ্ধের কথা আমরা মহাভারতে পড়েছি, বিনাশ্চায় চ দুষ্কৃতাম, স্বামীজি এখানে সেই যুদ্ধের আহ্বান করছেন। প্রথমের দিকে স্বামীজির কষ্টের কথা আছে, যন্ত্রণার কথা আছে, অভিমানের কথা আছে। বক্তৃতার প্রাথমিক পর্বে রয়েছে অভিমান, অ দিয়ে। পরবর্তীতে বক্তৃতা বাঁক নিচ্ছে আহ্বানের দিকে আর কি, এবং তখন স্বামীজি নিজেকে সংযত করে আমাদের এই মুহূর্তে কি কাজ, নিজেকেও তার মধ্যে সামিল করে প্রত্যেককে সাথে নিয়ে কিভাবে আমাদের এগোতে হবে তার পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা ব্যক্ত করছেন। একটা কথা ভাবলে অবাক হয়ে যেতে হয়, 9ই ফেব্রুয়ারি 1897 রামকৃষ্ণ মিশন তখনও প্রতিষ্ঠিত হয়নি। তিনি তখনও পর্যন্ত কলিকাতায় এসে গুরু ভাইদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেননি। তার ফুটিং কতটা মজবুত ভারতের মাটিতে
পায়ের তলায় মাটি কতটা শক্ত, কতটা মজবুত, সেটা এখনো পর্যন্ত পরীক্ষিত নয়। এই অবস্থাতেই শুধুমাত্র তার একটা পরিচিতি ঘটেছে চিকাগো বক্তৃতা বা পাশ্চাত্যের কাজের মধ্যে দিয়ে, এর ওপরে ভর করেই, যেহেতু তিনি সত্যের পূজারী, তিনি কিন্তু সরাসরি কোনো কিছুকে গ্রাহ্য না করে তার কথা এই বক্তৃতায় বলছেন। আমরা বক্তৃতাটি সম্পূর্ণ পাঠ না করে তার মূল অংশগুলি আজকে আলোচনার মধ্যে আনব। মোটামুটি ধরা যেতে পারে 70 থেকে 75% বক্তৃতাটার আজকে আলোচনা হবে, এবং তার মধ্যে দিয়েই স্বামীজি সেদিন কি বলতে চেয়েছিলেন আশা করি তার একটা বোধগম্য রূপ আমরা লাভ করব। প্রথমেই দৃপ্ত কণ্ঠে স্বামীজি বলছেন যে, ভদ্র মহোদয়গণ, আমার মনে হয় আমার অনেক দোষ ত্রুটি আছে। ভদ্র মানুষ, তিনি কখনোই নিজেকে ভগবানের জায়গায় কল্পনা করেননি, নির্দোষ, নির্ভুল, অভ্রান্ত কল্পনা করেননি। তিনি বলছেন, আমি জানি আমার অনেক দোষ ত্রুটি আছে, কিন্তু আমার কিছুটা সাহসও আছে। ভারত থেকে পাশ্চাত্য দেশে বহন করার জন্য আমার একটা মেসেজ ছিল, আমার একটা বার্তা ছিল, এবং আমি নির্ভীক চিত্তে সেই বার্তা মার্কিন এবং ইংরেজ জাতিকে শুনিয়ে এসেছি। আজকের বিষয় আরম্ভ করার আগে আমি তোমাদের সকলের নিকট সাহসের সঙ্গে কয়েকটি কথা বলতে চাই। কতগুলো ব্যাপার এমন দাঁড়িয়েছে যে এগুলোর জন্য আমার কাজে বিশেষ বিঘ্ন ঘটছে। স্বামীজি বলছেন যে এগুলো আসলে আমাকে বলতে হচ্ছে এই কারণে যে কারুর প্রতি আমার ব্যক্তিগত বিদ্বেষ বা ব্যক্তিগত শত্রুতা সেই জন্য নয়, কিন্তু এইগুলো যদি আমি না বলি, অ্যাকচুয়ালি আমার কাজগুলো সেগুলো কিন্তু স্মুথলি আমি এগোতে পারছি না। আমার কাজের কিছু বিঘ্ন ঘটছে, এমনকি সম্ভব হলে আমাকে একেবারে পিষে ফেলবার, আমার অস্তিত্বকে উড়িয়ে দেবার চেষ্টাও পর্যন্ত চলছে। ঈশ্বরকে ধন্যবাদ, এই সব চেষ্টা ব্যর্থ হয়েছে, আর চিরদিনই এই রকম চেষ্টা বিফল হয়। গত 3 বছর ধরে দেখছি জন কয়েক ব্যক্তির আমার আর আমার কাজের সম্বন্ধে কিছুটা ভুল ধারণা হয়েছে। যতদিন আমি বিদেশে ছিলাম ততদিন চুপ করেছিলাম, একটা কথাও বলিনি, কিন্তু এখন আমার নিজ মাতৃভূমিতে দাঁড়িয়ে এই সম্বন্ধে কয়েকটা কথা বুঝিয়ে বলা দরকার বলেই আমি মনে করছি। এই কথাগুলোর ফল কি হবে তা আমি গ্রাহ্য করি না, এবং এই কথাগুলি বলার জন্য আমার হৃদয়ে কি ভাবের উদ্রেক হবে বা তোমাদের মনেও আমার প্রতি কি ভাবের উদ্রেক হবে আমি তাও গ্রাহ্য করি না। লোকের মতামতকে আমি কমই গ্রাহ্য করে থাকি। 4 বছর আগে দণ্ড কমণ্ডলু হাতে যেভাবে তোমাদের শহরে এসেছিলাম, আমি সেই সন্ন্যাসীই আছি। এখানে তিনি পরিষ্কার বলছেন, আজ থেকে 4 বছর আগে আমি যখন তোমাদের কাছে এসেছিলাম তখন আমার কোনো আইডেন্টিটি ছিল না, আমার কিছুই ছিল না, ধন সম্পদ, লোকবল, নাম যশ কিছুই ছিল না, শুধু ছিল দণ্ড এবং কমণ্ডলু। আমি এক একাকী নিভৃতচারী, অনন্ত আকাশের নিচে পথ চলা এক সন্ন্যাসী। আজও আমি নিজেকে তাই মনে করি, যার ফলে আমার সম্বন্ধে লোকে কি মনে করছে কি না মনে করছে, আই ডোন্ট কেয়ার। সারা দুনিয়া আমার সামনে এখন পড়ে আছে, আর বেশি ভূমিকার প্রয়োজন নেই। এখন আমার বক্তব্য আমি বলতে আরম্ভ করি। এইবার স্বামীজি শুরু করছেন, এবং একের পর এক সেই সময় বিভিন্ন অর্গানাইজেশনগুলো, প্রভাবশালী অর্গানাইজেশনগুলো, এখানে মনে রাখতে হবে তারা কিন্তু ভারতবর্ষের তখন অত্যন্ত প্রভাবশালী অর্গানাইজেশন। স্বামীজির তখন কিন্তু কোনো ফুটিংই তৈরি হয়নি, রামকৃষ্ণ মিশনও তৈরি হয়নি। কতজন মানুষ আজকে যদি স্বামীজির ওপরে আক্রমণ হয় তার পাশে এসে দাঁড়াবে সেটা এখনো পরীক্ষিত নয়, টেস্টেড নয়। এই অবস্থাতেই ভারতবর্ষের তৎকালীন প্রভাবশালী সংগঠনগুলো তার প্রতি দ্বিচারিতা এবং তার প্রতি যে আক্রমণাত্মক ব্যবহার, তাকে কিন্তু তিনি সরাসরি আক্রমণ করছেন এবং সত্যিটাকে বলছেন। এবং প্রথম বলছেন থিওজফিক্যাল সোসাইটির কথা।
বলছেন এই সোসাইটির দ্বারা ভারতে কিছু কাজ হয়েছে, প্রত্যেক হিন্দুই এর নিকটে বিশেষত মিসেস বেসান্তের কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। তিনি ভদ্র, অর্গানাইজেশনগুলোর ভালো দিকটাও কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছেন। এমনটা নয় যেটা খারাপ, আমরা যেমন যেটা খারাপ সেটা সব খারাপ, এটা নয়। তিনি বলছেন যে না, গোটা ভারতবর্ষ থিওজফিক্যাল সোসাইটির কাছে কৃতজ্ঞ, মিসেস বেসান্তের কাছে কৃতজ্ঞ। মিসেস বেসান্ত সম্বন্ধে যদিও আমার অল্পই জানা আছে, তবু আমি এইটুকু জানি এবং তাতে নিশ্চয়ই বুঝেছি যে তিনি আমাদের মাতৃভূমির জন্য একজন অকপট শুভাকাঙ্ক্ষী, আর সাধ্যানুসারে তিনি প্রাণপণে আমাদের দেশের উন্নতির জন্য চেষ্টা করছেন। এর জন্য প্রত্যেক যথার্থ ভারত সন্তান তাঁর নিকটে চিরকৃতজ্ঞ থাকবেন। তাঁর ও তার সম্পর্কীয় সকলের উপর ঈশ্বরের আশীর্বাদ চিরকাল বর্ষিত হোক। এই পর্যন্ত তিনি থিওজফিক্যাল সোসাইটির ভালো দিকগুলিকে তুলে ধরলেন। এরপর তিনি বলছেন, কিন্তু এ এক কথা, আর থিওজফিক্যাল সোসাইটিতে যোগ দেওয়া আরেক কথা। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এক কথা, আর কোনো ব্যক্তি যা কিছু বলবে কোনো তর্ক যুক্তি না করে, বিচার না করে, বিনা বিশ্লেষণে সব গিলে ফেলা, এটা আরেক কথা। একটা কথা চারিদিকে প্রচার হচ্ছে যে আমি আমেরিকা এবং ইংল্যান্ডে যে সামান্য কাজ করে এসেছি, ইংরেজিতে তিনি বলছেন দ্য লিটল অ্যাচিভমেন্ট আই হ্যাভ ইন আমেরিকা অ্যান্ড ইংল্যান্ড, থিওজফিস্টরা নাকি তাতে আমাকে সাহায্য করেছে। আমরা জানি যে থিওজফিক্যাল সোসাইটি একটা ইন্টারন্যাশনাল সোসাইটি, তাদের আমেরিকাতে খুব ভালো ফুটিং রয়েছে এবং তারা ভারতবর্ষে স্বামীজির সাফল্যের পরেই প্রচার করতে শুরু করে যে স্বামী বিবেকানন্দ আমেরিকাতে যা করেছেন তার পেছনে যদি আমাদের হেল্প না থাকতো তাহলে তিনি সেটা করতে পারতেন না। স্বামীজি এবার খোলাখুলি বলছেন। এবার আমি তোমাদের স্পষ্ট ভাষায় বলছি, এই কথা সর্বৈব মিথ্যা। এই জগতে উদার ভাব এবং মতভেদ সত্ত্বেও সহানুভূতি সম্বন্ধে আমরা অনেক লম্বা লম্বা কথা শুনতে পাই, বেশ কথা, কিন্তু আমরা কার্যত দেখতে পাই যতক্ষণ একজন অপর ব্যক্তির সব কথায় বিশ্বাস করে ততক্ষণই ওই ব্যক্তি তার প্রতি সহানুভূতি দেখিয়ে থাকে। যখনই কেউ কোনো বিষয়ে ভিন্ন মত অবলম্বন করে তখন সেই সহানুভূতি চলে যায়, ভালোবাসা উড়ে যায়। এটা স্বামীজি পরিষ্কার বলছেন যে আমরা সিম্প্যাথি সম্বন্ধে অনেক বড় বড় কথা শুনি, কিন্তু অ্যাকচুয়ালি সিম্প্যাথি তখনই থাকে যতক্ষণ পর্যন্ত এক্স আমার সব হ্যাঁতে হ্যাঁ বলছে, সব নাতে না বলছে। কিন্তু যখনই আমার সঙ্গে সে ভিন্ন মত পোষণ করতে শুরু করলো, আমার সব সহানুভূতি, সব ভালোবাসা তার প্রতি উড়ে গেল। এটাই হচ্ছে সিম্প্যাথির আসল কথা। প্রথমে আমি থিওজফিস্টদের কথা বলি। 4 বছর আগে যখন থিওজফিক্যাল সোসাইটির নেতার কাছে আমি যাই, মানে তিনি একজন থিওজফিক্যাল সোসাইটির অত্যন্ত বিচক্ষণ এবং ভারতবর্ষের এবং সারা পৃথিবীতে যার খুব প্রভাব রয়েছে, আমি তার নামটা এখানে করছি না, তার কাছে স্বামীজি গেছিলেন একটা পরিচয়পত্রের জন্য। স্বামীজির ধারণা ছিল তিনি ভারত প্রেমিক এবং তিনি একজন আমেরিকান নাগরিক, অতএব তার এই কপর্দক শূন্য আমেরিকায় যাত্রায় তিনি অন্তত এইটুকু সাহায্য করবেন যে তাকে একটা পরিচয়পত্র দেবেন। আমি যথার্থ একজন গরিব অপরিচিত সন্ন্যাসী মাত্র, একজনও বন্ধু বান্ধব নাই। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমাকে আমেরিকায় যেতে হবে, কিন্তু কারো নামে লিখিত কোনো পরিচয়পত্র নাই। আমি স্বভাবতই ভেবেছিলাম যে ওই নেতা যখন একজন মার্কিন এবং ভারত প্রেমিক, তখন সম্ভবত তিনি আমাকে আমেরিকায় কারোর কাছে পরিচয়পত্র দিতে পারেন। কিন্তু তাঁর নিকটে গিয়ে ওইরূপ পরিচয়পত্র প্রার্থনা করায় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, যখনই স্বামীজি পরিচয়পত্রটা চাইলেন, ফার্স্ট কোয়েশ্চেনটাই স্বামীজির প্রতি, তখন তিনি একজন অখ্যাত গরিব নিঃস্ব বন্ধুহীন সন্ন্যাসী, তাকে ফার্স্ট কোয়েশ্চেনটাই এটা করছেন, তুমি কি আমাদের সোসাইটিতে যোগদান করবে? স্বামীজি উত্তর দিলেন, আমি আপনাদের সোসাইটিতে যোগদান কি করে করতে পারি? আমি তো তার বেশিরভাগ মতকেই অবিশ্বাস করি। খুব স্ট্রেট ফরওয়ার্ড উত্তর। তিনি সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দেন, তবে যাও, তোমার জন্য আমি কিছু করতে পারবো না।
এবার স্বামীজি বলছেন, এটাই আমার পথ করে দেওয়া। থিওজফিস্টরা যে বলছে যে ইংল্যান্ড আমেরিকাতে আমি যে সাফল্য পেয়েছি সেটা থিওজফিস্টদের অবদান, তারা আমাকে পথ করে দিয়েছে, এইটা পথ করে দেওয়া। আমার থিওজফিস্ট বন্ধুগণের কেউ যদি এখানে উপস্থিত থাকেন, আমি তাকে জিজ্ঞাসা করছি, এইটা আমার পথ করে দেওয়া ছিল আমেরিকাতে? যাই হোক, শেষ পর্যন্ত মাদ্রাজের কয়েকটি বন্ধুর প্রচেষ্টায় আমি আমেরিকায় পৌঁছালাম। স্বামীজি পৌঁছলেন এবং আমরা জানি যে স্বামীজির কাছে অত্যন্ত কম টাকা পয়সা ছিল, যেটুকু ছিল সেটা খুব দ্রুত খরচ হয়ে যাচ্ছিল। আমেরিকার শীত সম্বন্ধে স্বামীজির কোনো আইডিয়া ছিল না। সেখানে 0 ডিগ্রির নিচে টেম্পারেচার নেমে যাচ্ছে, স্বামীজির কাছে কোনো গরম পোশাক নেই, গ্রীষ্মে পড়ার মতো একটা ফিনফিনে পাতলা পোশাক রয়েছে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বামীজি দারুণ সংকটে পড়লেন। কোথায় যাবেন, কোথায় খাবেন, ভিক্ষা পাওয়া যায় না, গরম কাপড় নেই। এই সংকটের মুহূর্তে তিনি তখন তার মাদ্রাজের বন্ধুদেরকে একটা ওয়্যার করলেন, তার করলেন। তখনকার দিনে তো মোবাইল নেই, টেলিফোন নেই, টেলিফোন হয়তো আছে, টেলিফোন অতটা সুলভ নয়, কিন্তু তিনি একটা টেলিগ্রাম করলেন। এই যে ওয়্যার করলেন, যে আমি এখানে যে অবস্থায় আছি সেইটাকে সংক্ষেপে জানিয়ে তিনি বললেন, ইমিডিয়েটলি আমাকে যদি কিছু টাকা পয়সা না পাঠাতে পারো আমি বাঁচব না। ঘটনাটা জানাজানি হয়ে গেল এবং সেটা থিওজফিস্টদেরও কেউ কেউ জানতে পারল যে স্বামী বিবেকানন্দ আমেরিকার মাটিতে গিয়ে এরকম সংকটে পড়েছেন। যখন জানাজানি হয়ে গেল তখন থিওজফিস্টদের একটা পত্রিকায় বেরোলো, একজন লিখেছে, শয়তানটা এবার শীঘ্রই মরবে, ঈশ্বরের ইচ্ছায় বাঁচা গেল। এটাই আমার জন্য পথ করে দেওয়া? স্বামীজি জিজ্ঞাসা করছেন। আমি এসব কথা বলতাম না, স্বামীজি বলছেন, এতটাই ভদ্র মানুষ, বলছে এগুলো আমি দেখেছি। যেখানে অপরদক শূন্য অবস্থায় থিওজফিস্টরা এতটা ইনহিউম্যান বিহেভ করেছে আমার সাথে আমেরিকার মাটিতে, আমি এগুলো বলতাম না, আমি এসব কথা বলতাম না। 3 বছর আমি চুপ করেছিলাম, আমি একটা কথাও বলিনি। এসব ঘটনা ঘটে গেছে আর কি 93 সালে, এখন 1897, এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে। পেপারে অনেক স্বামীজির প্রশংসা বেরিয়েছে, প্রচুর আমেরিকার সম্ভ্রান্ত, ইংল্যান্ডের সম্ভ্রান্ত লোকজন স্বামীজির ভক্ত হয়েছে। তিনি কারুর কাছে কখনো কিচ্ছুটি বলেননি। তিনি বলছেন যে 3 বছর ধরে আমি চুপ করেছিলাম, আমি একটা কথাও বলিনি। হে আমার স্বদেশবাসীগণ, আপনারা আমার কাছ থেকে এইসব কথা জোর করে বার করলেন। থিওজফিস্টদের এই ক্রমাগত অপপ্রচার যে স্বামীজির মার্কিন দেশে এবং ইংল্যান্ডের এই সাফল্যের পেছনে আমাদের অবদান রয়েছে, এই ক্রমাগত অপপ্রচার, এটা যে মিথ্যা, এটা বলবার জন্য আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। শুধু তাই নয়, আমি ধর্ম মহাসভায় কয়েকজন থিওজফিস্টকে দেখলাম। ধর্ম মহাসভাতেও থিওজফিক্যাল সোসাইটির প্রতিনিধিরা ছিল, তাদের সঙ্গেও স্বামীজির ওখানে সাক্ষাৎ হয়েছে। বলছে তারা আমার দিকে স্কর্নফুল লুকে তাকালো। স্কর্নফুল মানে অবজ্ঞার দৃষ্টিতে। ভাবটা এইরকম যে এই নরকের কীটটা আবার আমাদের এই দেবতাদের মধ্যে কোত্থেকে এলো, এরকম একটা ভাব তাদের মধ্যে আর কি। আমি যেন একটা মানুষই নয়, আমি যেন একটা পশুর পর্যায়ের কিছু আর কি, এইরকম একটা ভাব। আচ্ছা, এইটাই কি আমার পথ করে দেওয়া ছিল? স্বামীজি জিজ্ঞাসা করছেন, বলুন থিওজফিস্টদের এটা আমাকে পথ করে দেওয়া? তারপর যথারীতি ধর্ম মহাসভায় আমার নাম যশ হলো, আমার কাজের পরিধি বাড়ল। আমি যে শহরেই যাই তখন থিওজফিস্টরা তাদের ফলোয়ারদের বলতে শুরু করলো, প্রচার করতে শুরু করলো যে তোমরা স্বামীজির বক্তৃতা শুনতে যাবে না, স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনতে যাবে না। আমি যেখানেই যাই সেখানেই তারা তাদের সদস্যদের আমার বক্তৃতা শুনতে নিষেধ করতে লাগলো। শুধু তাই নয়, যেসব বাড়িতে আমি আশ্রয় নিতাম তাদের কাছেও তারা আমার বিরুদ্ধাচারণ করে চিঠি লিখত এবং আমাকে যাতে তারা বাড়ির থেকে তাড়িয়ে দেয় এবং আলটিমেটলি যাতে আমেরিকা বা ইংল্যান্ড থেকে তাড়িয়ে দেয় তার রাস্তা পরিষ্কার করত। এই হলো থিওজফিস্টদের অবস্থা। এই মানে স্বামীজিকে তারা এই রকম ভাবে রাস্তা তৈরি করে দিয়েছেন। এবার সেকেন্ড কথা বলছেন খ্রিস্টান মিশনারিদের।
থিওজফিস্টদের সঙ্গে যোগ দিলেন খ্রিস্টান মিশনারিরা। তাদের আবার বিরোধিতার মানে ধরনটা কিরকম, বলছে তারা আমার সম্বন্ধে ভয়ানক মিথ্যা সংবাদ রটাতে লাগলো, এমন সব কথা বলতে লাগলো যেগুলো আমি কোনোদিন কল্পনাতেও আনতে পারি না। তারা আমাকে প্রত্যেকের বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করলো, কেউ আমার বন্ধু হলে তাকেই আমার শত্রু বানাবার চেষ্টা করলো। আর আমার বলতে লজ্জা হয়, আমার একজন স্বদেশবাসী তাদের সাথে যোগ দিলেন, একজন ইন্ডিয়ান। তিনি ভারতের একজন সংস্কার দলের নেতা। এই নেতারও নাম আমি এখানে, কারণ স্বামীজি নিজে যেহেতু এখানে উজ্জ্ব রেখেছেন, আমরা সবাই জানি এই নামটা, হয়তো অনেকেই মানে যারা স্বামীজি সম্বন্ধে পড়ি তারা জানি কে এই ভদ্রলোক, কার কথা বলছেন, কিন্তু তিনি যেহেতু নাম নেননি আমরা এখানে নাম নিচ্ছি না আর কি। স্বামীজি বলছেন আমি তাকে ছোটবেলা থেকে চিনতাম, ছোটবেলাকার বন্ধু। বলছে আমেরিকার মাটিতে যখন তার সঙ্গে আমার প্রথম দেখা হলো আমি তো খুব আশান্বিত হলাম। যাক, যেটা হয় আমাদের মানে বিদেশে গিয়ে যদি মানে আমার পাড়ার বা আমার গ্রামের, হ্যাঁ আমার শহরের কোনো ব্যক্তির সঙ্গে যদি হঠাৎ দেখা হয়ে যায় তখন মনে হয় যেন হাতে চাঁদ পেলাম। তো আমি তাকে পেয়ে তো আমি ভেবেছিলাম যে যাক আমি হাতে স্বর্গ পেয়েছি, কিন্তু তার কাছ থেকে যে এই রকম ব্যবহার পাবো সেটা আমি আশা করিনি। যেদিন ধর্ম মহাসভায় আমি প্রশংসা পাই, যেদিন চিকাগোয় আমি সকলের প্রিয় হই, সেদিন থেকেই তার সুর বদলে গেল। তিনি প্রচ্ছন্নভাবে আমার অনিষ্ট করতে, আমাকে অনশনে মেরে ফেলতে, আমেরিকা থেকে তাড়িয়ে দিতে সাধ্যমতো মিশনারিদের সাথে হাত মেলালেন। এরপরে বলছেন, এ তো গেল বাইরের, ইংল্যান্ডে এবং আমেরিকাতে থিওজফিক্যাল সোসাইটি, মিশনারি এবং একজন ভারতীয় যাকে স্বামীজি প্রথমে বন্ধু ভেবেছিলেন তার আচরণ। ইন্ডিয়াতে তখন কি হচ্ছে তো বলছে, তখন সমাজ সংস্কারকদের একটি মুখপত্রে পড়লাম, তারা বলছেন আমি নাকি শূদ্র। আমাকে জিজ্ঞাসা করছেন শূদ্রের সন্ন্যাসী হবার কি অধিকার আছে। এতে আমার উত্তর এই, যদি তোমরা তোমাদের পুরাণ বিশ্বাস করো তবে যেন আমি সেই মহাপুরুষের বংশধর যার পায়ে প্রত্যেক ব্রাহ্মণ যমায় ধর্ম রাজায় চিত্রগুপ্তায় বৈ নমঃ মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দেয়, আর যার বংশধরেরা বিশুদ্ধ ক্ষত্রিয়। এই বাঙালি সংস্কারকেরা জেনে রাখুন, আমার জাতি অন্যান্য নানা উপায়ে ভারতের সেবা ব্যতীত শত শত শতাব্দী ধরে ভারতের অর্ধাংশ শাসন করেছিল। আমি পূর্বোক্ত শ্লোকটি উল্লেখ করেছি মাত্র, নইলে আমাকে শূদ্র বললে আমার বাস্তবিক কোনো দুঃখ নেই। তিনি এটা বললেন যে আমাকে শূদ্র বলছে, কারণ অথচ আমার বংশ পরিচয় যদি তারা জানে যে আমি যে বংশের সন্তান, আমাদের যিনি পূর্বপুরুষ, তাকে ব্রাহ্মণরাও পর্যন্ত একটা মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দেয়, এবং আমার সেই পূর্বপুরুষরা ভারতের অর্ধাংশ শুধু সেবা করেনি, তারা শাসনও করেছে। এটা বলছি, এটা বলার পর স্বামীজি আবার একই সঙ্গে বলছেন, এটা আমি বলার জন্য বললাম, কিন্তু আমাকে শূদ্র বলার জন্য আমি এতটুকু দুঃখিত নই। এবং এটা তো আমরা জানি, স্বামীজিকে যখন নিগ্র বলা হয়েছে তখন তিনি বলছেন যে আপনি আত্মপরিচয় দিচ্ছেন না কেন। স্বামীজি পরিষ্কার বলতেন যে কেন, তাহলে কি নিগ্রোরা সম্মানের যোগ্য নয় সেটা আমি স্বীকার করে নেব? কাউকে অপমান করার জন্য বিবেকানন্দের জন্ম হয়নি। বলছেন তারা যদি আমাকে নীচ চণ্ডাল বলতেন এবং আমি যদি চণ্ডাল হতাম, আমার আরো বেশি আনন্দ হতো, কারণ আমি যার শিষ্য তিনি একজন অতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ হলেও এক অস্পৃশ্য ম্যাথরের ঘর পরিষ্কার করে দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রসিক ম্যাথরের কথা বলছেন ঠাকুর। আমরা জানি যে নিজেকে অহংশূন্য করার জন্য রসিক ম্যাথরের ঘর পরিষ্কার করে দিতে চেয়েছিলেন। ওই ব্যক্তি অবশ্য রাজি হয়নি। সুতরাং গভীর রাতে লুকিয়ে তার ঘরে ঢুকে তার পায়খানা পরিষ্কার করে দিতেন এবং তার বড় বড় চুল দিয়ে সেই স্থান মুছতেন। দিনের পর দিন এইরকম করতেন যাতে তিনি নিজেকে সকলের দাস, সকলের সেবক করে তুলতে পারেন। সেই ব্যক্তির শ্রীচরণ আমি মস্তকে ধারণ করে আছি। তিনি আমার আদর্শ। আমি সেই আদর্শ পুরুষের জীবন অনুকরণ করতে চেষ্টা করি। অর্থাৎ আমাকে শূদ্র বলো কি আমাকে চণ্ডাল বলো, আমি তার জন্য আনন্দিত, আমার তাতে কিচ্ছু যায় আসে না।
এই পর্যন্ত গেল বিভিন্ন অর্গানাইজেশনগুলো, বিভিন্ন ব্যক্তি তার প্রতি আমেরিকার মাটিতে যে ক্রমাগত নিষ্ঠুর আচরণ এবং তাকে যে পিষে ফেলা, মেরে ফেলবার চেষ্টা করেছে একেবারে, যেটাকে স্বামীজি পরবর্তী ক্রাস্ট মি আউট অফ এক্সিস্টেন্স, সেই কথা তিনি বললেন জাস্ট ফর স্পিকিং দ্য ট্রুথ, ফর দ্য সেক অফ ট্রুথ। এরপর আস্তে আস্তে তার বক্তৃতা চেঞ্জ হচ্ছে। এবার তিনি ধীরে ধীরে তার কাজের দিকে আসছেন। তিনি বলছেন, এখন আমি মাদ্রাজের সংস্কার সভাগুলির কথা বলবো। তারা আমার প্রতি বড়ই সদয় ব্যবহার করেছেন। তারা আমার প্রতি অনেক সহৃদয় বাক্য প্রয়োগ করেছেন এবং বাংলা ও মাদ্রাজের সংস্কারকগণের মধ্যে যে একটা প্রভেদ আছে এই বিষয়ে তারা আমার দৃষ্টি আকর্ষণ করেছেন, আর আমি এই বিষয়ে তাদের সঙ্গে একমত। এখানে স্বামীজি বলছেন যে রিফর্মার অফ ম্যাড্রাস অ্যান্ড রিফর্মার অফ বেঙ্গল, মানে যারা বাংলায় সমাজ সংস্কারের কাজ করেছেন এবং যারা ম্যাড্রাসে সমাজ সংস্কারের কাজ করেছেন, এই দুই ধরনের সমাজ সংস্কারকদের মধ্যে একটা তফাৎ আছে এবং সেই তফাৎটা ম্যাড্রাসিরা খুব জোরের সঙ্গে ঘোষণা করে এবং স্বামীজি বলছেন যে এটা কিন্তু সত্য, এটার সাথে আমি একমত যে হ্যাঁ এই পার্থক্যটা আছে। বাংলায় যেমন ক্রিয়া প্রতিক্রিয়া চলেছে, এখানে সেরূপ হয়নি। বাংলায় যখনই আমরা যে বেঙ্গলের যে হিস্ট্রিটা দেখি, সেখানে সবসময় দেখা যাবে একটা থিসিস অ্যান্টিথিসিস, মানে একটা চিন্তা তার বিপরীত চিন্তা, একটা চিন্তা তার বিপরীত, মানে একটা যেন কার্ভটা এরকম উত্থান পতনের মধ্যে দিয়ে আস্তে আস্তে গেছে আর কি। কিন্তু ম্যাড্রাসে সেটা হয়নি। এখানে বরাবর ধীরে অথচ নিশ্চিতভাবে সব বিষয়ে উন্নতি হয়েছে। এখানে সমাজের ক্রমশ বিকাশ হয়েছে, কোনরূপ প্রতিক্রিয়া হয়নি। অনেক স্থলে এবং কতক পরিমাণে বাংলাদেশে পুরাতনের পুনরুত্থান হয়েছে বলা যেতে পারে, কিন্তু মাদ্রাজের উন্নতি ধীরে ধীরে স্বাভাবিকভাবে হচ্ছে। সুতরাং এখানকার সংস্কারকেরা দুই প্রদেশের সমাজ সংস্কারের ব্যাপারে যে প্রভেদ দেখান, সেই বিষয়ে আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু আমার সঙ্গে তাদের একটা বিষয়ে মতভেদ আছে, সেটি তাঁরা বোঝেন না। কোন বিষয়ে মতভেদ? এবার বলছেন যে ম্যাড্রাসের অনেক তৎকালীন প্রভাবশালী সংগঠনগুলো তারা নানা রকমভাবে স্বামীজিকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে নিজেদের দলে টানবার চেষ্টা করছিল এবং বোঝানোর চেষ্টা করছিল আমরা যেভাবে কাজ করছি দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। আপনাকে যদি সত্যি রিকনস্ট্রাকশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের পুনর্গঠনের জন্য কাজ করতে হয়, তাহলে আমাদের সঙ্গে যোগ দিতে হবে। তিনি বলছেন কতগুলো সংস্কার সমিতি আমাকে ভয় দেখিয়ে তাদের সঙ্গে যোগ দিতে বাধ্য করবার চেষ্টা করছেন। তাদের পক্ষে এইরূপ চেষ্টা বড় আশ্চর্যের বলতে হবে। যে মানুষটা 14 বছর ধরে অনাহারে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছে, এতদিন ধরে কাল কি খাবে, কোথায় শোবে তার কিছু ঠিক ছিল না, তাকে এত সহজে ভয় দেখানো যায়? মানে কাকে ভয় দেখাচ্ছে? যে 14 বছর ধরে যার কোনো খাওয়ার ঠিক ছিল না, শোয়ার ঠিক ছিল না, কোথায় থাকবে, কে আশ্রয় দেবে, কিছু ঠিক ছিল না, পুরো একা যাকে ফাইট করতে হয়েছে, এরা তাকে ভয় দেখাচ্ছে আর কি। যে মানুষটা একরকম বিনা পরিচ্ছেদে হিমাঙ্কে 30 ডিগ্রি নিচে বাস করতে সাহসী হয়েছিল, আর সেখানেও কাল কি খাবে কিছু ঠিক ছিল না, তাকে ভারতে এত সহজে ভয় দেখানো যায়? -30 ডিগ্রি টেম্পারেচারে যে কোনো পোশাক ছাড়া কাল কাটিয়েছে এবং সেখানেও তার কোনো খাদ্যের ইয়ে ছিল না, তাকে ভয় দেখাচ্ছে। আমি তাদের বলতে চাই, তারা জেনে রাখুন আমার নিজের একটু দৃঢ়তা আছে, আমার নিজের একটু অভিজ্ঞতাও আছে, আর জগতের নিকট আমার কিছু মেসেজ বহন করার আছে। আমি নির্ভয়ে ও ভবিষ্যতের কিছুমাত্র চিন্তা ছাড়া সেই মঙ্গল বার্তা মানুষকে দিয়ে যাব। না, আই ডোন্ট কেয়ার, ওইসব ভয় টয় দেখিয়ে আমাকে কিচ্ছু করানো যাবে না। স্বামীজি বলছেন আমি যা জানি, আমি যেটা দিতে এসেছি পৃথিবীকে, আমি সেইটুকুই দেব, এবং তার মাঝখানে আমি কাউকে কোনো কেয়ার করি না। সংস্কারকদের আমি বলতে চাই, আমি তাদের থেকে একজন বড় সংস্কারক। তারা একটু আধটু সংস্কার করতে চান, আমি চাই আমূল সংস্কার। এই আমূল সংস্কারের ইংরাজি ইয়েটাতে, ভার্সনটাতে আমি পড়ছিলাম, সেখানে তিনি বলছেন রুট অ্যান্ড ব্রাঞ্চ
রুট অ্যান্ড ব্রাঞ্চ রিফর্ম, অর্থাৎ মূল থেকে একদম ওপর পর্যন্ত এই সংস্কার চাই। আমাদের পার্থক্য কেবল সংস্কারের প্রণালীতে, তাদের প্রণালী ভেঙে চুড়ে ফেলা, আমার প্রণালী সংগঠন, মানে অর্থাৎ ইংরেজিতে যেটা বলছে যে তাদের প্রণালীটা, তাদের মেথডটা হচ্ছে ডিস্ট্রাকশন, অর্থাৎ এই সমাজের এটা খারাপ, ওটা কুসংস্কার, এটা এগুলোকে সব ভেঙে দাও, এরকম একটা প্রচার দেখবে এখনো চলছে। বিভিন্ন আমাদের যে প্রিভিয়াস কালচারগুলো, সেইগুলোকে কন্ডেম করা, সেইগুলোকে সমালোচনা করা এবং সেগুলোকে নিয়ে হাসাহাসি করা, মিম তৈরি করা, নিয়ে সেগুলোকে আঘাত করা, অর্থাৎ এই যে ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড, স্বামীজি বলছেন দিস ইজ নট বাই মেথড, এটা নয়, আমার মেথডটা হচ্ছে কনস্ট্রাকশন, আমি গঠনে বিশ্বাসী। ঠিক আছে, তুমি কি করতে চাইছো সেটা বলো, তুমি এর সাথে কি করতে চাইছো। তারা সাময়িক সংস্কারে বিশ্বাসী, আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী। মানে এখানেও ইংরেজিটা বলছে দে বিলিভ ইন রিফর্ম, আই বিলিভ ইন গ্রোথ। ঠিক আছে, সেটা আস্তে আস্তে নিজের মতো বেড়ে উঠবে, আমি সেইটাতে বিশ্বাসী। আমি নিজেকে ঈশ্বরের স্থানে বসিয়ে সমাজকে এই বলে আদেশ করতে সাহস করি না তোমাকে এই দিকে চলতে হবে, ওই দিকে নয়। আমি শুধু সেই কাঠবিড়ালির মতো হতে চাই যে রামচন্দ্রের সেতুবন্ধনের সময় যথাসাধ্য এক অঞ্জলি বালি বহন করেই নিজেকে কৃতার্থ মনে করেছিল। এই অদ্ভুত জাতীয় যন্ত্র শত শতাব্দী ধরে কাজ করে আসছে। এই অদ্ভুত জাতীয় জীবন নদী আমাদের সম্মুখে প্রবাহিত হচ্ছে। কে সাহস করে বলতে পারে এটা ভালো কি মন্দ? জাতীয় জীবনের পুষ্টির জন্য যা দরকার করে যাও, এইভাবে বিকশিত হও বলে উপদেশ দেওয়ার অধিকার তোমার নেই। এখানে স্বামীজি খুব সুন্দর একটা কথা বলছেন, বলছে দেখো আমাদের ভারতের একটা জীবন প্রবাহ রয়েছে, তুমি যদি মনে করো যে এই জীবন প্রবাহটা ঠিক নয়, আমি এইটাকে ভেঙে নতুন একটা জীবন প্রবাহ তৈরি করব, আমি এই সিস্টেমটাকে ভেঙে একটা নতুন সিস্টেম রিফর্ম করব, এটা কোনোদিন হবে না, কোনোদিন এক্সিস্ট করবে না। এবং এই প্রসঙ্গে আমি একটা তুলনা দিতে পারি, সেটা হচ্ছে যে তোমরা জানো যে অর্থনীতিতে নোবেল পেয়েছেন এরকম একজন ব্যক্তি, তার নাম হচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, তার কাজগুলো আমার খুব ভালো লাগে, তিনি এই ঠিক স্বামীজির এই চিন্তাটার সঙ্গে তার কাজের একটা যোগসূত্র রয়েছে। তিনি বলছেন যে দেখুন, একটা ইকোনমি যখন তৈরি হয়, ইকোনমি মানে কোনো একটা দেশের বা কোনো একটা শহরের অর্থনৈতিক ব্যবস্থাটা, সেটা যখন তৈরি হয় সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি, সেটা বছরের পর বছর ধরে ওই মানুষের জীবন দর্শন, ওই মানুষের আচার ব্যবহার, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এইসবের মধ্যে দিয়ে একটা ইকোনমি তৈরি হয় এবং সেই ইকোনমিটা দীর্ঘদিন ধরে রান করছে, হয়তো হাজার হাজার বছর ধরে সেই ইকোনমিটা বয়ে আসছে। এবার আমি একজন ইকোনমিস্ট হয়ে যদি মনে করি যে এই ইকোনমিটা ভুল, এটাকে ভেঙে দিয়ে আমি একটা নতুন ইকোনমি তৈরি করব, এটা অ্যাবসার্ড, এটা হবে না। আমাকে ওই ইকোনমির মধ্যেই ছোটোখাটো দু একটা জায়গায় কিছু মূল্য সংযোজন করতে হবে, মূল জিনিসটা অ্যাজ ইট ইজ রেখে তার সাথে কিছু সংযোজন করতে হবে, এমন কিছু সংযোজন করতে হবে যার ফলে পুরো ব্যাপারটা মানে সমস্ত ইকোনমির মধ্যে যারা সংযুক্ত তারা যাতে তার বেনিফিটটা পায়। যেমন একটা উদাহরণ বলছেন উনি, সেটা হচ্ছে উগান্ডাতে প্রচণ্ড দুর্নীতি। ওই জন্য উগান্ডাতে কি হতো, মানে সরকার যখন কোনো একটা ফান্ড অ্যালট করতো জনগণের কাজের জন্য, তখন দেখা যেত যে বিভিন্ন হাত ঘুরে জনগণের কাছে যখন পৌঁছচ্ছে, তখন হয়তো সরকার যেটা 100 টাকা অ্যালট করছে সেটা হয়তো তাদের কাছে এসে পৌঁছচ্ছে 1 টাকা। এই 99 টাকা মাঝখানে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন জন নিয়ে নিচ্ছে। তখন অভিজিৎ বিনায়ক বললেন যে ঠিক আছে, আপনারা যেভাবে কাজ করছেন সেটাই করুন, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যখনই কোনো ফান্ড অ্যালট করবেন পরের দিন লোকাল নিউজ পেপারে সেটা প্রকাশ করে দেবেন এবং যে অঞ্চলে কাজটা হবে সেই অঞ্চলের মানুষকে বলবেন যে তোমরা এখন থেকে নিয়মিত খোঁজ খবর নিতে থাকো, কারণ এতদিনের মধ্যে কাজটা শুরু হওয়ার কথা। এবার দেখা গেল এই জাস্ট একটা স্টেপ, আর কিন্তু কিছু চেঞ্জ করলেন না, মানে ফান্ড অ্যালোকেট হলেই সঙ্গে সঙ্গে পেপারে ছাপিয়ে দেওয়া হতো এবং এই তারিখের মধ্যে কাজ শুরু হবে, ওখানকার লোককে তদবির করতে অনুরোধ করা হতো। এবং এই তদবির যখন বাড়তে শুরু করলো তখন দেখা গেল যে তখনও যে চুরি হচ্ছে না তা নয়, কিন্তু 100 টাকা অ্যালট করলে 80 টাকা পৌঁছচ্ছে, 20 টাকা হয়তো মাঝখানে চুরি হচ্ছে। আগে যেটা 99 টাকা চুরি হচ্ছিল এখন সেটা 20 টাকা চুরি হচ্ছে।
এইভাবে এরকম একটা ছোট্ট স্টেপের মধ্যে দিয়ে দেখা গেল যে মানুষের অনেকটা কল্যাণ তিনি করতে পারলেন। স্বামীজিও তাই বলছেন যে জাতীয় জীবন যেভাবে চলছে সেইটাকেই ঠিক রেখে তাকে কিন্তু আমাদেরকে কিন্তু কিছুটা তার সাথে জাস্ট সেই জাতীয় জীবনটাকে পরিপুষ্ট করতে হবে, সেটাকে আরো উন্নত করার জন্য কাজ করতে হবে। তিনি বলছেন যে আমাদের সমাজের যথেষ্ট দোষ আছে, আমি বলছি না যে আমাদের দোষ নেই, আমাদের দোষ আছে, অন্যান্য সমাজেও আছে। এখানে বিধবার চোখের জলে সময় সময় পৃথিবী ভিজে যায়, সেখানে পাশ্চাত্য দেশে কুমারীদের দীর্ঘ নিঃশ্বাসে বায়ু বিষাক্ত। এখানে জীবন দারিদ্র্য বিষে জর্জরিত, সেখানে বিলাসিতার অবসাদে সমগ্র জাতি জীবনমৃত। এখানে লোক না খেতে পেয়ে আত্মহত্যা করে, আর ওখানে খাবারের প্রাচুর্যে লোকে আত্মহত্যা করে। তাহলে দোষ সর্বত্রই আছে। এ যেন পুরাতন বাত, পা থেকে দূর করলে মাথায় ধরে, মাথা থেকে তাড়ালে অন্য কোথাও, কেবল এখান থেকে ওখানে তাড়িয়ে বেড়ানো, এইটুকুই করা যায়। তারপরেই তিনি মাদ্রাজের যুবক গোষ্ঠীকে আহ্বান করছেন, হে বালকগণ। কেন বালকগণ বলছেন? কারণ তার এই বিশ্বাস আছে, দে হ্যাভ দ্যাট ইনোসেন্স, ঠিক আছে, তারা সেই সরলতার সঙ্গে স্বামীজির কথা শুনবেন। ওই জন্য তিনি, হে বালকগণ, অনিষ্টের মূলচ্ছেদই প্রকৃত উপায়। আমাদের দর্শন শাস্ত্রে শিক্ষা দেয় ভালো মন্দ নিত্য সংযুক্ত, একই জিনিসের এপিঠ আর ওপিঠ। ওই জন্য তিনি বলছেন যে সমাজের দোষ সংশোধন করতে হলে প্রত্যক্ষভাবে চেষ্টা না করে শিক্ষা দানের দ্বারা পরোক্ষভাবে তার চেষ্টা করতে হবে। মানে যদি তুমি কোনো একটা, ধরো তৎকালীন বিষয়গুলো ভাবো, যে বিধবা বিবাহ বলো বা বাল্য বিবাহ বলো, এই যে প্রবলেমগুলো, বলছেন ওই বাল্যবিবাহ বা বিধবা বিবাহকে অ্যাটাক করলে চলবে না। মানে এটা নিশ্চয়ই, এটা হচ্ছে একটা ম্যানিফেস্টেশন, প্রবলেমটা অন্য জায়গায়, কোথাও একটা অন্য জায়গায় সমস্যা হয়েছে। তুমি যেটা করবে সেটা হচ্ছে যে ইস্যুগুলোকে ডাইরেক্টলি অ্যাড্রেস না করে শিক্ষার ব্যবস্থা করো। দেখবে অটোমেটিক্যালি যদি প্রকৃত শিক্ষা পায়, শিক্ষার পুষ্টি যদি সমাজ নদীতে তুমি দিতে পারো, তাহলে কিন্তু অন্যান্য যে সাইড এফেক্টগুলো, যে সমস্যাগুলো, সেইগুলো দূর হতে থাকবে। ওই জন্য তিনি বলছেন যে সমাজের দোষ সংশোধন করতে হলে প্রত্যক্ষভাবে চেষ্টা না করে শিক্ষা দানের দ্বারা পরোক্ষভাবে তার চেষ্টা করতে হবে। ধর্মান্ধতা একেবারে দূর করে আমাদের শান্ত এবং উত্তেজনা শূন্য হতে হবে। পৃথিবীর ইতিহাসও আমাদের শিক্ষা দিচ্ছে, যেখানেই এই রকম উত্তেজনার সাহায্যে কোনো সংস্কার করার চেষ্টা হয়েছে, সেখানেই যে উদ্দেশ্যে সংস্কারের চেষ্টা, সেই উদ্দেশ্যই বিফল হয়েছে। নিয়ে তিনি একটা উদাহরণও দিয়েছেন যে আমেরিকার এই যে দাস ব্যবসার বিরুদ্ধে বিরাট আন্দোলন হয়েছিল, এবং যার ফলে দাস ব্যবসার উচ্ছেদও ঘটেছে। কিন্তু দাস ব্যবসা উচ্ছেদের ফলে কি ঘটলো? বলছেন আগে কি হতো, যখন কোনো একটা দাস কেউ কিনতো, সে নিজেকে দাসটার মালিক মনে করতো এবং মনে করতো দাসটা আমার সম্পদ, তাহলে ওকে বাঁচিয়ে রাখলে আমার পরবর্তীকালে লাভ হবে, তার যত্ন নিত। যখন দাস ব্যবসা উঠে গেল, দাস কেনা বেচা যখন উঠে গেল, দাস মালিকরা আর দাসদেরকে নিজেদের সম্পত্তি ভাবত না, তখন সে অকর্মণ্য হয়ে গেলে গুলি করে মেরে দিত এবং তার বিরুদ্ধে কোনো কেস হতো না। তো আলটিমেটলি কি লাভ হলো? ওই জন্য ইস্যুগুলোকে অ্যাড্রেস করে, ঠিক ওই রকম যে আমার জ্বর হচ্ছে, তুমি একটা কড়া মানে অ্যান্টিবায়োটিক খেয়ে বা প্যারাসিটামল দিয়ে জ্বরটাকে দাবিয়ে দিলে, কিন্তু যে কারণে জ্বরটা হচ্ছে তার কোনো ট্রিটমেন্ট হলো না, তাহলে তো আবার কোনো না কোনোভাবে সেটার ম্যানিফেস্টেশন হবে, অন্য কোনোভাবে হবে। এইটাই স্বামীজি তার উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন, আমরা যথেষ্ট বক্তৃতা শুনেছি, অনেক সমিতি দেখেছি, ঢের কাগজ পড়েছি, এখন আমরা এমন লোক চাই যিনি আমাদের হাত ধরে এই মহাপাঁক থেকে টেনে তুলতে পারেন। অর্থাৎ সিম্প্যাথি, মানুষের পাশে এসে দাঁড়ানো। এবং আমি জানি তিনি এইরকম একজন মানুষ ছিলেন, স্বামীজি নিজে। এমন লোক কোথায় যিনি আমাদের যথার্থ ভালোবাসেন? এমন লোক কোথায় যিনি আমাদের প্রতি সহানুভূতি সম্পন্ন? এই রকম লোক চাই। এইখানেই আমার এই সব সংস্কার আন্দোলনের সঙ্গে মতভেদ। এরপর আরেকটা গুরুতর বিষয় বিবেচনা করতে হবে। ভারতে আমরা বরাবর রাজ শাসনাধীনে কাটিয়েছি। এইবার স্বামীজি বলছেন যে আমাদের দেশে কি হয়েছে, এতদিন পর্যন্ত রাজারা সবকিছু ডিসিশন নিত, প্রজাদের কিসে ভালো হবে না হবে তারা বিধান করে দিতেন। এখন রাজতন্ত্র চলে গেছে, এখন গণতন্ত্র এসেছে, সরকার এসেছে।
এবার সরকার কিভাবে কাজ করে? সরকার সাধারণের মতামতের গতি দেখে কার্যপ্রণালী ঠিক করে। মানুষের কি ভালো হবে না ভালো হবে সেই সব দেখে নয়, মানুষ কি চাইছে, মানুষ কি খাচ্ছে, সরকার সেইটা দিচ্ছে, সোজা কথা আর কি। এবার স্বামীজি বলছেন, দেখো কত মাইনিউট নজর, এবং আজও পর্যন্ত সেই প্রবলেম চলছে। বলছে এইবার মানুষের তো সেই শিক্ষাটাই নেই যে তার জন্য কি ভালো সেইটা বোঝবার তো তার ক্ষমতাই তৈরি হয়নি। এই জন্য বলছে সরকারকে সাধারণের মতামতের গতি দেখে নিজের কার্যপ্রণালী ঠিক করতে হয়, কিন্তু নিজেদের সমস্যা পূরণে সমর্থ সাধারণের কল্যাণকর প্রবল জনমত গঠিত হতে সময় লাগে, অনেক সময় লাগে। এই মত গঠিত হওয়ার আগে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সুতরাং সমাজ সংস্কার সমস্যাটি এই রকম দাঁড়ালো, সংস্কার যারা চায় তারা কোথায়? অর্থাৎ আমি মনে করছি না যে আমার কোনো প্রবলেম আছে, কারণ আমার সেই বোধই তৈরি হয়নি যে আই এম ইন প্রবলেম। ধরো আমি অশিক্ষিত, আমি জানি না আমার এই অশিক্ষাটা একটা প্রবলেম, আমার সেই সেন্সটাই ডেভেলপ করেনি, তাহলে তো মুশকিল। স্বামীজি বলছেন যে আমরা এখনো সেই স্টেজে আছি, ঠিক আছে, যে জনগণ জানেনি না, মানে সংস্কার যারা চায় তারা কোথায়, তারা কেউ বলছে না যে আমাদের সংস্কার চাই, আমাদের এত সমস্যা, এই সমস্যাগুলো। তিনি বলছেন যে বিধবারা তোমাদের কাছে আসছে না, বিধবারা মনেই করে না যে তাদের কোনো সমস্যা রয়েছে, তোমরা বিধবা বিবাহ বলে চেঁচাচ্ছ। এই জন্য বলছে আরে আগে তাদের প্রস্তুত করো, তাদের আগে এটা বুঝতে দাও, তাদের মধ্যে এইটুকু শিক্ষা বা বোধ আসুক, ইয়াস আই এম ইন প্রবলেম। যখন সে যেটা বুঝবে অটোমেটিক্যালি সে নিজের প্রবলেম সলভ করবে, তোমাকে করে দিতে হবে না। মানুষের সেই ক্ষমতা রয়েছে, সেই আত্মবিশ্বাস রয়েছে। সংস্কার প্রার্থী লোক কই, সংস্কার প্রার্থী লোক কই? আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে কাজগুলো করছি আমরা জোর করে করছি, কিন্তু আমরা ওটা আমাদের মানে কাজের আনন্দে করছি, হুজুগে করছি, কিন্তু মানে ওদের যে মানে ওই জন্য অনেক সময় আমরা এটা ভাবি, আচ্ছা এত করছি কিন্তু ওদের কোনো কৃতজ্ঞতা নেই কেন, ওদের দিক থেকে কোনো রেসিপ্রোকাল নেই কেন? মানে আমরা দেখছি আমাদের কাজগুলোকে যেন একটা টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে। কি ব্যাপার নিচ্ছে? এই কারণে, কারণ তার মধ্যে তো ওই বোধটাই তৈরি হয়নি যে ও আমার সমস্যাটা সমাধান করে দিচ্ছে। আমি একটা অঙ্ক পারছি না, অনেক করে চেষ্টা করছি, আমি হন্যে হয়ে ঘুরছি, তখন তুমি আমার অঙ্কটা সলভ করে দিলে, আমাকে বুঝিয়ে দিলে এই অঙ্কটা এইভাবে হবে, আমার তোমার প্রতি অটোমেটিক্যালি কৃতজ্ঞতা আসবে, তোমার আমি ফ্যান হয়ে যাব। কিন্তু আমি যে অঙ্ক পারি না সেটাই আমি জানি না, অঙ্ক আমি কোনোদিন খুলেই দেখিনি, তুমি জোর করে এই এখানে বস আমার কাছে একটা অঙ্ক কর, জোর করে আমাকে একটা অঙ্ক করিয়ে দিলে, আমার মনে কি কৃতজ্ঞতা আসবে? পরিস্থিতিটা এরকম ব্যাপার হয়ে গেছে। এই জন্য স্বামীজি বলছেন এই মত গঠিত হওয়ার আগে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সুতরাং সমস্ত সমাজ সংস্কার সমস্যাটি এইরকম দাঁড়ালো, সংস্কার যারা চায় তারা কোথায়, আগে তাদের প্রস্তুত করো। সংস্কার প্রার্থী লোক কই? অল্প সংখ্যক কয়েকটি লোকের কাছে কোনো বিষয় দোষযুক্ত মনে হচ্ছে, অধিকাংশ লোক কিন্তু তা এখনো বোঝেনি। এখন এই অল্প সংখ্যক লোক যদি জোর করে সকলের উপর নিজেদের মনোমতো সংস্কার চালানোর চেষ্টা করে, সে তো অত্যাচার। এটা কি, যে যার এখন অঙ্ক কেন করা উচিত বা অঙ্ক যে একটা ভালো জিনিস এই বোধটাই যার তৈরি হয়নি, তাকে আমি সকাল সন্ধে জোর করে যদি টেনে চাবুক মেরে যদি অঙ্ক করাই, ইজ ইট এ টর্চার? এটা টর্চার, একটা শিশুর উপরে অযথা অত্যাচার, তাই না? সে তো বোঝেইনি এখনো যে অঙ্ক তার করা উচিত। তার মতো প্রবল অত্যাচার পৃথিবীতে আর কখনো হয়নি। প্রথমে সমগ্র জাতিকে শিক্ষা দাও, ফার্স্ট ইউ এডুকেট দেম। ব্যবস্থা প্রণয়নে সমর্থ একটি দল গঠন করো, বিধান আপনা আপনি আসবে। প্রথমে যে শক্তি বলে যার অনুমোদনে বিধান গঠিত হবে তা সৃষ্টি করো। এখন রাজারা নেই, যে নতুন শক্তিতে, যে নতুন সম্প্রদায়ের সম্মতিতে নতুন ব্যবস্থা প্রণীত হবে, সেই লোক শক্তি কোথায়? অতএব আমাদের কর্তব্য লোক শিক্ষা। সংস্কার করতে হলে উপর উপর দেখালে চলবে না যে আমরা এই করছি, এখানে এই হসপিটাল করে দিলাম, এখানে এই স্কুল করে দিলাম, এখানে এই করে দিলাম। ম্যাক্সিমাম এনজিওগুলো তাই দেখায় আর কি, যে সংস্কার করলে দেখালে চলবে না, ভিতরে প্রবেশ করতে হবে, মূল দেশ পর্যন্ত যেতে হবে। একে আমি রুট অ্যান্ড ব্রাঞ্চ রিফর্ম বলি। তার মনের মধ্যে ওই অভাব বোধটা তৈরি করতে হবে যে মানুষ হিসেবে আমার প্রাপ্য কি, তখন সে আত্মবিশ্বাসের সঙ্গে সেটাকে ঠিক অর্জন করবে। মূলে আগুন লাগাও, আগুন উপরে উঠতে থাকুক এবং একটি অখণ্ড ভারতীয় জাতি গঠিত হোক, তবে আমি এই প্রণালীতে কাজ করব।
আমি প্রাচীন মহান আচার্যগণের উপদেশ অনুসরণ করতে চাই। আমি তাঁদের কাজ বিশেষভাবে আলোচনা করেছি এবং তাঁরা কি প্রণালীতে কাজ করেছিলেন ঈশ্বরের ইচ্ছায় তা আবিষ্কার করেছি। সেই মহাপুরুষগণ সমাজ দেহ সংগঠন করেছিলেন, মানে এবার ওই মহাপুরুষদের কথা বলছে, সে তুমি নানক বলো, কবির বলো, তাদের কথা তিনি বলছেন যে তাঁরা যেটা করেছিলেন সেটা হচ্ছে সমাজ দেহটাকে কনস্ট্রাক্ট করেছিলেন, আর কিচ্ছু করেননি, কোনো জিনিসকে ভেঙে চুরে কিচ্ছু করেননি। তারা বিশেষভাবে বল, পবিত্রতা ও জীবনী শক্তি সঞ্চার করেছিলেন। তারা অতি বিস্ময়কর কাজ করেছিলেন। আমাদেরকেও ওই রকম কাজ করতে হবে। এরপর আরেকটা কথা বলছেন, খুব সুন্দর কথা, সেটা বলছেন যে প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা জাতির একটা স্বকীয় ক্ষেত্র রয়েছে, ঠিক আছে? যেমন ইংরেজ জাতির ক্ষেত্রে তার রাজনৈতিক শক্তি, মার্কিন জাতির ক্ষেত্রে সেটা হচ্ছে তার সামাজিক শক্তি, ভারতীয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। ভারতের যদি আমরা সব কিছু দেখি, এখানে আধ্যাত্মিকতা দিয়ে সেটা হচ্ছে। ওই জন্য বলছে যে তোমাকে সেই মূল সুরটা ধরে কাজ করতে হবে। বলছে আমি এই যে আমেরিকাতে বক্তৃতা দিয়েছি, বলছে সামাজিক জীবনে ধর্ম কিভাবে কাজ করবে তা যদি আমি না দেখিয়ে দিতাম, আমেরিকানরা আমার বক্তৃতা শুনতো না। মানে ওখানে রিলিজিয়ান সম্বন্ধে বক্তৃতা দিয়েছি, কিন্তু আমাকে দেখাতে হয়েছে, যেহেতু ওরা সমাজনীতিতে বিশ্বাস করে, যে আমার আমেরিকান সোসাইটিটা, আমার নাগরিক সভ্যতা, সেটাতে উন্নতি করতে স্পিরিচুয়ালিটি কোনো হেল্প করছে কিনা, এইটা ওরা দেখে নেবে। স্বামীজি বলছেন যতক্ষণ না পর্যন্ত আমি এটা দেখাতে পেরেছি যে দেখো এই রিলিজিয়ান এইভাবে আমেরিকান সিভিল সোসাইটিতে বা আমেরিকান সামাজিক নীতিতে, সমাজ তত্ত্বে পরিবর্তন আনতে পারে, ততক্ষণ ওরা আমার বক্তব্য শোনেনি। ইংল্যান্ডে গিয়ে আমাকে দেখাতে হয়েছে যে বেদান্ত কিভাবে তাদের রাজনৈতিক শক্তিকে উদ্দীপিত করতে পারে। এখন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার তো মনে হচ্ছে আবার আমেরিকায় বলা বক্তব্য এবং ইংল্যান্ডে বলা বক্তব্যগুলোকে নতুন করে পড়তে হবে। স্বামীজি এই জিনিসটা বুঝেছিলেন যে মূল সুরটা ওখানে কি। ওই জন্য বলছে যে ইংরেজকে যদি আমি বেদান্ত দিয়ে তার রাজনৈতিক শক্তি অর্জনের ক্ষমতা না দেখাতে পারতাম, তাহলে ইংরেজ আমার বক্তৃতা শুনতো না। আর আমেরিকায় যদি আমরা সিভিল সোসাইটির রিফর্মের কথা যদি আমি না বোঝাতে পারতাম, তাহলে তারা আমার বক্তৃতা শুনতো না। এবং এইটা মিলে যাচ্ছে এই কারণে 2013-এ বারাক ওবামা, তখন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলছেন যে আজ থেকে 1 শতাব্দী আগে ভারতবর্ষের এক সন্তান আমার শহর শিকাগোতে এসে বিশ্বাসকে উৎসবের মর্যাদা দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ বিশ্বাস মানে স্পিরিচুয়ালিটি, ফেইথ জিনিসটা তো স্পিরিচুয়ালিটি। তিনি আমাদের দেখিয়ে গিয়েছিলেন যে সেটা কিভাবে উৎসবে, উৎসব মানে কি, ওই যে নাগরিক চেতনা বা নাগরিক মানে আনন্দ, তাকে, তার মানে কিন্তু মার্কিনরা ওটা বুঝে নিয়েছে। এবং তিনি যখন বারাক ওবামা যখন ইন্ডিয়াতে এসেছিলেন, তখন আমি দেখছিলাম একটা ইয়েতে, তখন বলছে যে ওয়ান অফ ইয়োর সান অফ দি সয়েল, আমার শহর শিকাগোতে গিয়ে একদিন অ্যাড্রেস করেছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তাই আজ আমেরিকা থেকে এসে আমি আপনাদের অ্যাড্রেস করছি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই ব্যাপারটা। তাহলে ভারতবর্ষে কাজ করতে হলে কি করতে হবে? ভারতের সমাজ সংস্কারের প্রচার করতে হলে দেখাতে হবে সেই নতুন সামাজিক ব্যবস্থা দ্বারা জীবন কতটা আধ্যাত্মিকভাবে ভাবিত হতে পারে। ঠিক আছে, এবার স্বামীজি তার কিছুটা মানে আমি একটু ফাস্ট এগোচ্ছি, শেষের দিকে প্রায় এসে পড়েছি। তিনি বলছেন যে আমাদের যেটা করতে হবে, যে আমাদের উপনিষদে, আমাদের পুরাণে, আমাদের অন্যান্য শাস্ত্রে যেসব অপূর্ব সত্য লুকিয়ে আছে, সেগুলোকে ওই সব বই থেকে, মঠ থেকে, অরণ্য থেকে, সম্প্রদায় থেকে, সম্প্রদায়ের বিশেষ অধিকার থেকে বের করে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে। উপনিষদের সত্যগুলো, উপনিষদের মূল সত্যগুলো, আমাদের শাস্ত্রগ্রন্থের যে মূল সত্যগুলো, কথাগুলো, সেইগুলোকে ওখান থেকে বের করে এনে ছড়িয়ে দিতে হবে। শাস্ত্রে লুকানো সত্য আগুনের মতো উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, হিমালয় থেকে কন্যাকুমারিকা, সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত সারা দেশ ছুটতে থাক। সকলের সেই সব শাস্ত্রনিহিত উপদেশ শোনাতে হবে, কারণ শাস্ত্র বলেন প্রথমে শ্রবণ, পরে মনন, তারপর নিদিধ্যাসন। অর্থাৎ এখানে একটা প্রশ্ন আসছে যে তাহলে কি মানে আমরা অন্যান্য যে কাজ, অর্থাৎ স্বনির্ভর প্রকল্প হোক কিংবা
তাদের সাংস্কৃতিক ডেভেলপমেন্ট হোক, সেগুলো করবো না, করতে হবে, এভরিথিং ইজ নেসেসারি, কিন্তু এটাকে ছেড়ে নয়। অর্থাৎ তার মধ্যেও কোথাও যেন সেই উপনিষদের সত্যগুলো ঢুকে থাকে, উপনিষদের কথাগুলো ঢুকে থাকে, অর্থাৎ সমস্ত কাজের সঙ্গে পাঠচক্রকে যুক্ত করা এবং ধীরে ধীরে দেখা যে আমি যা কাজ করছি তার মধ্যে দিয়ে কিন্তু তারা আমাদের ভারতবর্ষের যে মূল আধ্যাত্মিক সম্পদ শেষ পর্যন্ত সেইটাকে অর্জন করতে পারছে কিনা। এবার স্বামীজি বলছেন যে অতএব তোমরা আত্মবিশ্বাসী হও। ইংরেজ জাতির সঙ্গে তোমাদের এত প্রভেদ কিসে? এই যে ইংরেজ একটা দ্বীপ রাষ্ট্র হয়ে এত বড় একটা দেশকে 200 বছর ধরে অধিকার করে আছে, কেন? তারা তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব, প্রবল কর্তব্য জ্ঞান ইত্যাদি কথা যাই বলুক, আমি জেনেছি উভয় জাতির মধ্যে প্রভেদ কোথায়। ওরা অনেক বড় বড় কথা বলে যে আমাদের ধর্মটা তোমাদের থেকে উন্নত, ওই জন্য আমরা শ্রেষ্ঠ, আমাদের ডিসিপ্লিন খুব ভালো, ওই জন্য আমরা শ্রেষ্ঠ, ওইসব বাজে কথা স্বামীজি বলছেন। আসল কারণটা কি? খুব সুন্দর বলছেন যে প্রভেদ হচ্ছে ইংরেজ নিজের ওপর বিশ্বাসী, তোমরা বিশ্বাসী নও। ইংরেজ বিশ্বাস করে সে যখন ইংরেজ, তখন সে যা ইচ্ছে তাই করতে পারে। এই বিশ্বাস বলে তার ভিতরের ব্রহ্ম জেগে উঠেছে, সে তখন সত্যি যা ইচ্ছা তাই করতে পারে। তোমাদের লোকে বলে এসেছে ও শিক্ষা দিচ্ছে যে তোমাদের দ্বারা কিছু হবে না, তোমাদের কোনো ক্ষমতা নেই, কাজেই তোমরা অকর্মণ্য হয়ে পড়েছ, তোমরা আত্মবিশ্বাসী হও। এইটা তুমি দেখবে সৌরভ গাঙ্গুলির একটা বই আছে, ওই বইটা যদি কখনো পারো তাহলে পড়বে, যে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। তাতে সৌরভ বলছেন যখন তিনি ইংল্যান্ডে ডেবিউ করতে যাচ্ছেন, ডেবিউ করতে যাওয়ার আগে সেদিনকে বলছে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে, মানে যে মাঠটাতে ওই লর্ডসে যখন আমি ডেবিউ করব তার আগের দিন আমি নেটে দেখছি যে মানে বল প্রচণ্ড বাউন্সি, ওই বাউন্সি উইকেটে মানে ও যে ধরনের খেলে, বলছে আমার ব্যাট মাঝে মাঝেই মনে হচ্ছে ঠিক মতো আসবে তো, বল আমি ঠিক মানে ব্যাটে কানেক্ট করতে পারবো তো, এরকম একটা ভয়, প্রচণ্ড টেন্স। যে কোনো মানুষেরই, ধরো একটা ইন্টারভিউয়ের আগে যেদিন থাকে ওদের তো আরও কঠিন জীবন। তখন বলছে যে আমি ওই টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য আমি দেখলাম যে আমাদের হোটেলের লবির উল্টো দিকে ডেসমন্ড হেন্স, তখন ওই সাসেক্স টিমের একটা খেলা চলছিল, সাসেক্সের কোচ হিসেবে ডেসমন্ড হেন্স এসছেন, তো ওই হেন্স তার ওখানে বসে আছেন আর কি। তো তখন সৌরভ গিয়ে হেন্সকে এটা বলেছেন যে কালকে আমার ডেবিউ, আমার টেন্স লাগছে, আমি তো বুঝতে পারছি না যে মাঠে নেমে আমি আদৌ বল কানেক্ট করতে পারবো কিনা। তখন হেন্স বলছে যে দেখো সৌরভ, তোমায় একটা কথা বলি, আমি এমন একটা টিমে খেলেছি যে টিম হারতে জানতো না। আমরা জানি সেই সময়কার ওয়েস্ট ইন্ডিজ, তাদের রেকর্ড দেখবে মানে 80, হেন্স যখন খেলেছে 80-র দশক 90-এর দশক, তখন ওয়েস্ট ইন্ডিজকে কেউ হারাতে পারত না। আমি এমন একটা দেশের ওপেনার যে দেশ কোনোদিন হারতে শেখেনি, এবং আমাকে খেলতে হয়েছে ইমরান খান, কপিল দেব, ডেনিস লিলি, এই রিচার্ড হ্যাডলি, এই ধরনের বোলারদের বিরুদ্ধে। এদিকে মানে ম্যাকগ্রাথ। সব সময় মনে করবে যখন তুমি ব্যাট করতে নামবে, তুমি মনে মনে সবসময় কল্পনা করবে যে কালকে যে বলগুলো আসবে প্রত্যেকটা তুমি মিডল ব্যাট করতে পারছো এবং অসাধারণ কভার ড্রাইভ মারছো বা স্ট্রেট ড্রাইভ মারছো বা পুল করছো, এবং প্রতিটা একদম মাঝ ব্যাটে কানেক্ট হচ্ছে আর সবুজ ঘাসের বুক চিরে বাউন্ডারিতে চলে যাচ্ছে। এইটাকে চোখের মধ্যে ধ্যানের মতো করে ভিজুয়ালাইজ করবে। তারপরে যখন তুমি মাঠে নামবে দেখবে অল উইল বি ট্রু। বলছেন তখন সৌরভ গাঙ্গুলি বলছে, যেটা আমার সারা জীবনের জন্য একটা শিক্ষা। যেদিনই আমার খেলা থাকে আমি তার আগের দিন রাত্রে, তারপর থেকে কল্পনায় ওই পুরো ব্যাপারটা আমি দেখতাম যে কালকে আমি নেমেছি মাঠে আর ওরকমভাবে একটার পর একটা বল আসছে আর আমি একদম মিডল ব্যাট, পা বাড়িয়ে মিডল ব্যাট করছি, কনফিডেন্ট শট নিচ্ছি, কোনোটা কভার ড্রাইভ, কোনোটা স্কোয়ার কাট, কোনোটা পুল, কোনোটা স্ট্রেট ড্রাইভ, আর প্রত্যেকটাই যথাযথ হচ্ছে এবং সেটা সবুজ ঘাসের বুক চিরে বাউন্ডারি হয়ে যাচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে অন্তত বলছে 80% কেসে আমি যেটা ভেবেছি পরের দিন সেটাই ঘটেছে। আর সেই কথাটাই দেখবে স্বামীজিও বলেছেন, যদি তুমি নিজেকে সবল ভাবো তাহলে তুমি সবল হবে, যদি তুমি দুর্বল ভাবো তাহলে দুর্বল হবে। সে চাকরির পরীক্ষা হোক, ইন্টারভিউ হোক, আমরা সবাই কিন্তু সৌরভ গাঙ্গুলির এই কথাটা ভাবতে পারি। এটা স্বামীজিও বলছেন। ওই জন্য কি বলছেন, আমাদের প্রয়োজন হচ্ছে শক্তি সঞ্চার, আমাদের এখন প্রয়োজন লোহার মতো পেশি, বজ্রদৃঢ় স্নায়ু। আমরা অনেক দিন ধরে কেঁদেছি, এখন আর কাঁদবার প্রয়োজন নেই। এরপরই চলে আসছে স্বামীজির সেই
বিখ্যাত আহ্বান, হে ভাবী সংস্কারকগণ, ভাবী স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, তোমরা প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝেছ যে কোটি কোটি দেব ঋষির বংশধর পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে? অর্থাৎ আমরা জানি যে তিনটে জিনিস দরকার, তাই না? হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। ফিল করতে হবে বুদ্ধি দিয়ে, সেই মানে যেটা আমি ফিল করছি যে সমস্যাটা, সেটা সমাধান বের করতে হবে, হাত দিয়ে এক্সিকিউট করতে হবে। কিন্তু সিকোয়েন্সের দিক থেকে দেখছি স্বামীজি যেটা বলছেন যে তোমরা কি ফিল করেছো, মানে ফিলিংটা ফার্স্ট। তোমার হার্ট হচ্ছে প্রথমে হচ্ছে হার্ট, তারপরে কিন্তু দ্বিতীয়তে তিনি বলছেন যে এগুলো সব বলা হলো, এই ভাবনা কি তোমাদের পাগল করে তুলেছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে? স্বামীজির কিন্তু ধ্যানের বিষয় হয়েছিল সেই কন্যাকুমারিকাতে, মনে আছে? তিনি যা বলছেন সে প্রত্যেকটার মধ্যে দিয়ে কিন্তু তিনি গেছেন, ওই জন্যই বলছেন যদি হয়ে থাকে তোমরা বুঝবে প্রথম সোপানে তোমরা উপনীত। অর্থাৎ তোমার মধ্যে সেই হার্ট আছে। মানলাম তোমরা দেশের দুর্দশার কথা প্রাণে প্রাণে বুঝেছ, এবার জিজ্ঞাসা করি সেই দুর্দশা প্রতিকার করার কোনো উপায় স্থির করেছো কি? তারপর তিনি বলছেন যে এসব বুদ্ধি দিয়ে আমরা বৃথা বাক্যে শক্তিক্ষয় না করে কোনো একটা উপায় বের করি। এবং থার্ড বলছেন এতেও হলো না, তোমরা কি পাহাড়ের মতো বাধা বিঘ্ন তুচ্ছ করে কাজ করতে প্রস্তুত আছো? অর্থাৎ যেটা তুমি ঠিক করেছো যে এটা করবে, তোমার যতই বিরুদ্ধাচারণ হোক, তুমি কি সেই কাজটা করে যেতে প্রস্তুত? যদি সমস্ত জগৎ তরোয়াল হাতে নিয়ে তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবু তোমরা যা সত্য বলে বুঝেছ তাই করে যেতে পারো কি? যদি তোমাদের স্ত্রী পুত্র তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়, যদি তোমাদের ধন মান সব যায়, তবু কি তোমরা ওটা ধরে থাকতে পারো? তোমাদের মধ্যে কি সেই দৃঢ়তা আছে? এই তিনটে জিনিস যদি থাকে, ফার্স্ট ফিলিং, সেকেন্ড হচ্ছে দ্যাট ইন্টেলেক্ট, ওই যেটা হচ্ছে যে উপায় বার করা, অ্যান্ড থার্ড হচ্ছে দ্যাট এক্সিকিউশন, কাজ করা। এবং সেই এক্সিকিউশনের সময় যে বাধাগুলো আসবে, তার আগে যেভাবে তিনি রামকৃষ্ণ মিশন সৃষ্টির আগেই মাদ্রাজের মানে বুকে দাঁড়িয়ে তিনি যুদ্ধ ঘোষণা করছেন আর কি, ওই জন্য যুদ্ধনীতি, মাই প্ল্যান অফ ক্যাম্পেইন, এবং যার কারণে থিওসফিস্টদের সঙ্গে তার চিরদিনের জন্য বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এবং তারা অলরেডি তার বিরুদ্ধাচারণ তো এতদিন করেই এসেছে, এবার একদম প্রকাশ্যেই করতে শুরু করবে আর কি। সেখানেও কিন্তু সেই ওই জন্য যুদ্ধ ঘোষণা করছেন আর কি। তখন তিনি বলছেন যে এই কটা জিনিস যদি তোমার থাকে, তাহলে তোমরা প্রত্যেকেই অলৌকিক কাজ করতে পারবে। তোমাদের খবরের কাগজে লিখবার বা বক্তৃতা দেওয়ার প্রয়োজন হবে না, তোমাদের মুখ এক স্বর্গীয় জ্যোতিতে জ্যোতি ধারণ করবে। তোমরা যদি পর্বতের গুহায় গিয়ে বাস করো, তবু তোমাদের চিন্তারাশি এই পর্বত প্রাচীর ভেদ করে বের হবে। আমি যদি পর্বতের গুহায় বসেও যদি এরকম একটা জীবন বা ব্যক্তিত্ব তৈরি করি, ওইখান থেকেই বলছে ওটা বের হবে, তার কাজ শুরু করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, এরপর স্বামীজি বলছেন যে আমার বক্তৃতা দীর্ঘক্ষণ হচ্ছে, কারণ আমিও তাও সব বক্তৃতাটা পড়িনি, খুব অংশবিশেষ পড়েছি আর কি, মাঝখানে অনেকটাই স্কিপ করে। স্বামীজি নিজেও বলছেন যে আই থিঙ্ক আই এম লেট। হ্যাঁ, তিনি বলছেন আমার মনে হচ্ছে বিলম্ব হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে আমার বিলম্ব হচ্ছে, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তবু আর একটা কথা আমি তোমাদের বলছি, হে আমার স্বদেশবাসীগণ, আমার বন্ধুগণ, আমার সন্তানগণ। তিনভাবে সম্বোধন করছেন আমার স্বদেশ, মানে যে যেভাবে আমাকে নেবে, তিনজনের উদ্দেশ্যে স্বামীজি এটা কাউকে ডিসকার্ড করেননি, কাউকে অপমান করেননি। কত মানে ভদ্র মানুষ, কত তার গ্রহিষ্ণুতা, কত তার উদারতা। তিনি বলছেন যে আমার স্বদেশবাসীগণ, আমার বন্ধুগণ, আমার সন্তানগণ, আমাদের এই জাতীয় অর্ণবপোত, মানে এই যে ন্যাশনাল, মানে গোটা ভারতীয় জীবনটাকে তিনি একটা জাহাজের সঙ্গে কল্পনা করছেন। বলছেন এই জাহাজটা এতদিন ধরে এত মানুষকে পরপারে পৌঁছে দিয়েছে, অর্থাৎ তার চেতনার উত্তরণে সাহায্য করেছে। ঠিক আছে, এই অর্ণবপোত মানে এই জাহাজটা, ঠিক আছে। এখন এতদিন ধরে চলতে চলতে হয়তো তার দু একটা ছিদ্র হয়েছে, তো ছিদ্র হয়েছে বা একটু খারাপও হয়েছে, তাই বলে তোমরা তার নিন্দা করবে? মানে এই যে একটা ফ্যাশন, যে সব ইন্ডিয়ান জিনিসকে নিয়ে মিম তৈরি করা, সেটাকে খারাপ বলা, তাকে তোমরা নিন্দা করবে? জগতের সব জিনিসের চেয়ে যে জিনিস আমাদের বেশি কাজে এসেছে, এখন কি তার উপর অভিশাপ বর্ষণ করবে?
যদি এই জাতীয় অর্ণবপোত আমাদের এই সমাজে ছিদ্র থাকে, তবু আমরা তো এই সমাজেরই সন্তান। মানে ধরো আমার একজন মা আছেন, আমার মা এক সময় হয়তো খুব কর্মঠ ছিলেন, আমার জন্য অনেক কিছু করেছেন। এখন হয়তো সেই মা অসুস্থ হয়ে পড়েছেন, অথর্ব হয়ে পড়েছেন, তিনি হয়তো শয্যাশায়ী হয়ে পড়েছেন। তাই বলে কি আমি আমার মায়ের পরিচয় দিতে লজ্জাবোধ করব? আফটার অল তিনি তো আমার মা, আমি তো তার সন্তান। তিনি যে স্বামীজি এইভাবে বলছেন, কতটা আবেগতাড়িত হয়ে বলছেন যে আমাদের সমাজে ছিদ্র হয়ে থাকে, তবু আমরা তো সেই সমাজেরই সন্তান, আমাদেরকেই এই ছিদ্র বন্ধ করতে হবে। আনন্দের সাথে আমাদের হৃদয়ের রক্ত দিয়ে সেই ছিদ্র বন্ধ করার চেষ্টা করতে হবে। আর যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের মরতে হবে। আমরা আমাদের বুদ্ধির সাহায্যে এই অর্ণবপোতের ছিদ্রগুলি বন্ধ করব, কিন্তু কখনোই তার নিন্দা করব না। এই সমাজের বিরুদ্ধে একটা কর্কশ কথাও বলবো না। আমি এর অতীত মহত্বের জন্য একে ভালোবাসি। আমি তোমাদের সকলকে ভালোবাসি, কারণ তোমরা দেবতাদের বংশধর, তোমরা মহামহিমান্বিত পূর্বপুরুষদের সন্তান। তোমাদের সর্বপ্রকার কল্যাণ হোক। তোমাদের কি নিন্দা করব, গালি দেব? স্বামীজি জানেন যে এরা অনেকেই এখন অলস হয়ে গেছে, কাজ ঠিক মতো করছে না। আলাসিঙ্গা পেরুমলকে তিনি চিঠিতেও বারবার লিখতেন, কি করছো কি তোমরা, এত দেরি হচ্ছে কেন, এই হচ্ছে কেন, বকেছেন। কিন্তু তিনি বলছেন যে তাই বলে তোমাদেরকে গালি দেব? কখনোই নয়। হে আমার সন্তানগণ, তোমাদের কাছে আমার সমস্ত পরিকল্পনা বলতে এসেছি। যদি তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। আর যদি না শোনো, এমনকি আমাকে ভারতভূমি থেকে তাড়িয়ে দাও, এটা ইংরেজিতে আছে খুব সুন্দর, বলছে ইফ ইউ কিক মি আউট। এই কিক কথাটা বাংলার অনুবাদে বলেনি, এটা শুনতে খুব খারাপ লাগবে আর কি, যে লাথি মেরে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দাও, কিন্তু স্বামীজি নিজের মুখে এই কথাটা বলেছিলেন, ইফ ইউ কিক মি আউট অফ ইন্ডিয়া। অর্থাৎ তোমরা যদি আমার কথা না শোনো, আমাকে যদি লাথি মেরে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দাও, তবু আমি তোমাদের মাঝে ফিরে আসছি। কারণ আমরা সবাই ডুবছি। অর্থাৎ স্বামীজি জানেন আমি যে কথাগুলো বললাম, এগুলোকে যে অস্বীকার করবে, এগুলোকে যে দূরে সরিয়ে দেবে, ডিসকার্ড করবে, তার মৃত্যু আসন্ন, সে ডুবছে, কিচ্ছু করার নেই। কিন্তু স্বামীজি স্বার্থপর নন। তিনি চাইলে আমেরিকাতে বা ইংল্যান্ডে তার জীবনটা সেটেল করে নিতে পারতেন, তিনি ভারতবর্ষে আর নাও ফিরতে পারতেন। একজন মহাপুরুষ হিসেবে বাকি জীবনটা তিনি বিদেশে কাটিয়ে দিতে পারতেন। বহু ভারতীয় বিজ্ঞানী যারা বিদেশে গিয়ে সেখানে সাকসেস পেয়ে বিদেশেই থেকে গেছে আর কি, তারা আর ভারতবর্ষে ফেরেনি। ঠিক আছে, স্বামীজিও এটা করতে পারতেন, কিন্তু তিনি এই কথাটা বলছেন, স্টিল আই এম কামিং উইদিন ইউ, আমি তোমাদের মাঝে আসছি। কারণ আমরা সবাই ডুবছি, আর যদি আমাদের ডুবতেই হয়, তবে আমরা যেন সকলে একসঙ্গে ডুবি, কিন্তু কারো প্রতি যেন কোনো কটূক্তি প্রয়োগ না করি। অর্থাৎ তোমরা যদি আমার কথা শোনো, আমি তোমাদের মাঝে আসছি এবং তোমাদের সাথে কাজ করতে প্রস্তুত হচ্ছি। আর তোমরা যদি আমার কথা না শোনো, আমাকে যদি ভারতবর্ষ থেকে তাড়িয়ে দাও, তাহলেও আমি তোমাদের মাঝে আসছি। কারণ আফটার অল তোমরা যখন ডুবছো, তখন আমি একা একা বেঁচে আর কি করব? আমিও তোমাদের সাথেই ডুববো, আমরা একসাথেই ডুববো। এবং ডুবতে ডুবতেও কখনো আমরা একে অপরকে কোনো কটূক্তি করব না, কোনো নিন্দা করব না, খুব পিসফুলি ডুবে যাব আস্তে আস্তে। লেট মি ডাই পিসফুলি। ঠিক আছে, এইখানেই তার আমার যুদ্ধনীতি, আমার সমরনীতি শেষ হচ্ছে। এই আহ্বান করে আমি যখন খুব ছোটবেলায় ক্লাস 8 বা 9-এ স্বামীজি, তখন আমি আমার সমরনীতি বক্তৃতা পড়িনি, অতটা তখন আমার জ্ঞান হয়নি, কিন্তু ওই আমার ভারত অমর ভারতে এই শেষ অংশটুকু তো ছিল, তোমরা যদি আমার কথা না শোনো, এই জায়গাটা ছিল দেখবে। তো ওইটা পড়ে কিন্তু আমার স্বামীজির প্রতি ফার্স্ট ভালোবাসা, যে একটা মানুষ, একজন মহাপুরুষ, তিনি তো এই রকম বলতে পারতেন যে তোমরা যদি আমার কথা শোনো, তাহলে আমি তোমাদের মাঝে আসছি, আর তোমরা যদি না শোনো, তাহলে তোমাদের ভালোটা তোমরা বুঝে নাও, আমি আমার মতো চলে যাচ্ছি কোথাও। ঠিক আছে, এইটা তো তার বলার কথা। তিনি অরণ্যে বা হিমালয়েও তার জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি বলছেন যে তোমরা যদি আমার কথা শোনো, আমি তোমাদের মাঝে আসছি, আর তোমরা যদি আমার কথা না শোনো, তাও আমি তোমাদের মাঝে আসছি। কারণ তোমরা যখন ডুবছো, আমি একা একা বাঁচতে চাই না, আমরা একসাথে ডুববো, কিন্তু কারুর প্রতি কোনো কটূক্তি না করে। তো দিস ওয়াজ মাই প্ল্যান অফ ক্যাম্পেইন। আশা করি সকলের ভালো লেগেছে এবং পরে এটাকে
আরেকবার ভালো করে সবাই পড়বে, কারণ আমি এখানে পুরো বক্তৃতা পড়িনি, তার অংশবিশেষ পড়লাম।